ভোটের বাতাসে সন্ধ্যা পর্যন্ত উঠছিল টাকা। দেশের কমপক্ষে 10টি জেলায় এক সন্ধ্যাতেই বিপুল পরিমাণ টাকা সহ কিংবা টাকা দিয়ে ভোট কেনার সময় হাতে নাতে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। আবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে টাকা বিলি করতে দেখা গেছে। ঐতিহাসিক নির্বাচনের আশ্বাস দেয়া নির্বাচন কমিশন অবশ্য এসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই সন্ধ্যা নিদ্রায় ছিল। সন্ধ্যা পেরিয়ে রাত গড়াতে গণমাধ্যমের খবরে আর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে ভোট কেন্দ্রের ভেতর ঢুকে ব্যালট পেপারের সিল মেরে বাক্সে ভরার মিশন। এমনকি ভোট হওয়ার আগে পাওয়া গেছে এজেন্টের স্বাক্ষরিত ফলাফল বা রেজাল্ট শিট উদ্ধারের ঘটনাও ঘটেছে। রাত বাড়তে সহিংসতার মাত্রাও বাড়ছে। বেশ কয়েকটি আসন থেকে কেন্দ্র দখলের অভিযোগের ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সূত্রগুলো বলছে, সন্ধ্যার পর থেকে এসব ঘটনায় চিন্তিত নির্বাচন কমিশন ও যমুনার দপ্তর। যে মাত্রায় টাকা ছড়ানো আর ভোটের আগে ভোট হয়ে যাওয়ার খবর ছড়াচ্ছে, তাতে ঐতিহাসিক নির্বাচন প্রশ্নের মুখে পড়তে পারে এমন আশঙ্কায় পেয়ে বসেছে সরকারের শীর্ষ মহলকে। নির্বাচন কমিশনের দুশ্চিন্তা হলো 55 থেকে 65% ভোট কাস্ট করার যে মিশন নিয়ে ইসি নেমেছিল, বর্তমান পরিস্থিতিতে সেটি দুরাশা হয়ে যেতে পারে। অন্যদিকে সরকারের দুশ্চিন্তা হলো আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার কারণে এমনিতেই এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিদেশি রাষ্ট্র ও সংস্থার পর্যবেক্ষকদের বিরাট প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বিকেলেই বিদেশি প্রতিনিধি ও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে নির্বাচন কমিশন কোনো রকমের ছন্নছাড়া জবাব দিয়ে পার পেয়েছে। কিন্তু সন্ধ্যা হতে না হতেই পরিস্থিতি এতটা খারাপ হয় যে এখন সরকার ও ইসি পড়েছে মহা দুশ্চিন্তায়। এমন পরিস্থিতিতে যদি সরকারের মিত্ররাই নির্বাচনের টাকার খেলা ও রাতের ভোট করে ফেলে, তাহলে অধ্যাপক ইউনূস ও তার প্রশাসনের মুখ দেখানোর ফুরসত আর থাকবে না। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ঝিনাইদহ 4 কালীগঞ্জ ও সদরের আংশিক আসনের সলিমুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত 23টি রেজাল্ট বা ফলাফল শিট উদ্ধার করা হয়েছে। 11 ফেব্রুয়ারি বুধবার রাত 8টার দিকে কালীগঞ্জ পৌরসভার 5 নম্বর কেন্দ্র সলিমুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। এই ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা, সহকারী রিটার্নিং কর্মকর্তা রিজওয়ানা নাহিদ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, খবর পেয়ে কেন্দ্রে এসে 23টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, নতুন রেজাল্ট শিট তৈরি করার জন্য বলা হয়েছে এবং প্রিজাইডিং অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, দাঁড়িপাল্লা প্রতীকের একজন পোলিং এজেন্ট 23টি রেজাল্ট শিটে স্বাক্ষর করেছে। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার জেসমিন আরা বলেন, জিল্লুর রহমান নামের এক পোলিং এজেন্টের স্বাক্ষরিত 23টি রেজাল্ট শিট ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি এর বেশি কিছু বলতে চাননি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভোট কেন্দ্রের ব্যালট বাক্স ও ব্যালট পেপার প্রস্তুতজনিত অভিযোগ উঠেছে এক প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে। ওই প্রিজাইডিং কর্মকর্তা জামাতের একজন সাবেক নেতা। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, প্রিজাইডিং অফিসার মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া জামাত ইসলামীর অনুসারী। এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়ার সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বুধবার সন্ধ্যা 7টায় সিদ্ধিরগঞ্জের সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ডের ধনকুণ্ডা পপুলার হাই স্কুলে এই ঘটনা ঘটে। দেশ টিভিতে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে বরগুনা 1 আসনের গগন স্কুল কেন্দ্রে রেজাল্ট শিটে প্রিজাইডিং অফিসার আগাম স্বাক্ষর দিচ্ছেন। এর আগে দিনভর টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে হাতে নাতে ধরা পড়া কিংবা টাকার বস্তা সহ আটক হওয়া খবরে সংবাদ মাধ্যম আর সামাজিক মাধ্যম ছয়লাভ ছিল। দৈনিক মানব জমিনের এক খবরে বলা হয়েছে, সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ, জামালপুর, নারায়ণগঞ্জের সোনারগাঁ, ঢাকার সূত্রাপুরে টাকা সহ জামাতের 12 নেতাকে আটক করা হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেনার জন্য টাকা বিতরণের অভিযোগে জামাতের এসব নেতাকর্মীকে আটক করা হয়। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে 74 লাখ টাকার ব্যাগ সহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বিলাল উদ্দিন প্রধানকে আটক করেছে সেনাবাহিনী। কুমিল্লার মুরাদনগরে 2 লাখ টাকা বিতরণের অভিযোগে জামাত ইসলামের এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। শরীয়তপুর 2 আসনের নড়িয়া উপজেলায় ভোট কেনার দায়ে জামাত ইসলামের এক কর্মীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
লক্ষ্মীপুর 3 আসনে বিএনপির প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী এই নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে 15 লাখ টাকা উদ্ধার করা হয়। বুধবার রাত 8টার দিকে শহরের ঝুমুর এলাকায় তল্লাশি চৌকিতে এই টাকা উদ্ধার করা হয়। এই সময় এনির ব্যক্তিগত সহকারী ও কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি বদরুল ইসলাম শ্যামল সহ 3 জনকে আটক করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামী নেতাদের অভিযোগ, প্রশাসন ও মিডিয়ার ষড়যন্ত্রে দলটির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। দলের একাধিক সূত্রে জানা গেছে, তাদের ধারণা মিডিয়া কুর মাধ্যমে পরিস্থিতি তাদের জন্য আরো শোচনীয় করে তোলা হতে পারে। সূত্রগুলো বলছে, দিনভর এমন খবরে নির্বাচন কমিশন বেশ বেসামাল হয়ে পড়েছে। বিশেষ করে আন্তর্জাতিক পক্ষগুলোর কাছে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠতে পারে এমন আশঙ্কা আছে নির্বাচন কমিশনারদের। এসব ঘটনা ভাইরাল হওয়ার আগেই নির্বাচন কমিশনকে একবার বিদেশি প্রতিনিধি ও সাংবাদিকদের কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। প্রথম আলোর খবরে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেওয়ায় নির্বাচনের ফলাফলের গ্রহণযোগ্যতার উপর প্রভাব পড়বে কিনা সে প্রশ্ন তুলেছেন ঢাকায় আসা একাধিক বিদেশি সাংবাদিক। তাদের এই প্রশ্নের সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। তবে নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটার উপস্থিতি কমার কোনো সম্ভাবনা দেখছেন না নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কারণ হিসেবে তিনি বলেছেন, আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও তাদের শরিক দল অংশ নিচ্ছে। নির্বাচনের আগের দিন বুধবার রাজধানীর একটি হোটেলে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের জন্য নির্বাচন কমিশন সচিবালয় ব্রিফিং এর আয়োজন করে। সেখানে বিবিসির একজন সাংবাদিক নির্বাচন কমিশনারের কাছে জানতে চান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ দল কার্যত নির্বাচনে অংশ নিতে পারছে না, এতে নির্বাচনের গ্রহণযোগ্যতার উপর ছায়া পড়ছে কিনা। বাংলাদেশে এমন মানুষ থাকতে পারেন যারা ওই দলকে সমর্থন করতে চান, কিন্তু আগামীকাল ব্যালট পেপারে তাদের সেই পছন্দ থাকবে না। নির্বাচনের বৈধতা নিয়ে সরকার কি উদ্বিগ্ন নয়? এই প্রশ্নের জবাবে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এই নির্বাচনের প্রেক্ষাপট ভুলে গেলে চলবে না। যারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া সেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন, তারা এখন আইনি প্রক্রিয়ার মুখোমুখি। সে কারণে কিছু সত্তা নির্বাচনে অংশ নিতে পারছে না। তবে এতে ভোটার উপস্থিতি কমবে না, আপনারা আগামীকাল তা দেখবেন। সম্পূরক প্রশ্ন বিবিসির আরেক সাংবাদিক জানতে চান, তাহলে কি আপনি নিষেধাজ্ঞাকে সমর্থন করছেন? জবাবে নির্বাচন কমিশনার বলেন, এটি একটি নির্দিষ্ট প্রেক্ষাপটের বিষয়। জুলাই আগস্ট 2024-এর ঘটনাগুলো ভুলে গেলে চলবে না। অন্যদিকে আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে যে ভোট হতে যাচ্ছে তা প্রশ্নবিদ্ধ হিসেবে মূল্যায়িত হবে বলে যুক্তরাষ্ট্রের এক কংগ্রেশনাল ব্রিফিং এ কেউ কেউ মত দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা করতে না পারায় বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ, সংখ্যালঘু নিরাপত্তায় অনীহা এবং চাঁদাবাজি ধর্ষণে জড়িতদের দায় মুক্তির অভিযোগে ইউনূস সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর কথাও উঠেছে ব্রিফিংয়ে। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের 3 দিন আগে সোমবার ক্যাপিটাল হিলে এই ব্রিফিং এর আয়োজন করা হয়। শুনানিতে জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের পক্ষে মত দেন ওয়াশিংটন ডিসি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন। তিনি মোহাম্মদ ইউনূসকে গণতন্ত্র এবং মানবতার দুশ্মন হিসেবে অভিহিত করেন। নির্বাচন কমিশনের সূত্রগুলো বলছে, যে কোনো পরিস্থিতিতে এই নির্বাচনকে বৈধতা দিতে ইসির টার্গেট হলো ভোটার টার্নআউট 65 থেকে 70% করা, কমপক্ষে 55% নিচে যাতে না নামে সেদিকে খেয়াল রাখা। নির্বাচন কমিশন থেকে সরকার পররাষ্ট্র উপদেষ্টা এই প্রত্যাশার কথা বলেছেন, কিন্তু বুধবার যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে তাতে সরকারের মিত্ররা এখন নিজেদের মুখোমুখি অবস্থানেই দাঁড়িয়ে। এমন পরিস্থিতিতে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি ছড়িয়ে গেলে তারা ভোট কেন্দ্রে নাও আসতে পারে। তখন ঐতিহাসিক নির্বাচনের বৈধতা ঐতিহাসিকভাবে মলিন হয়ে যাবে। দর্শক, 2018 সালে আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনকে আমরা সমালোচনা করে বলি রাতের ভোট হয়েছিল।
দিনের ভোট রাতে হয়েছিল এবং সেই মেকানিজম করে বিএনপি মাত্র 6টা আসন যেন পাই সেই ব্যবস্থা করা হয়েছিল এবং আওয়ামী লীগের আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেখেছিলাম। আমরা ওই নির্বাচনকে আওয়ামী লীগের আমলের সব থেকে বেশি বিতর্কিত নির্বাচন হিসেবে বলে থাকি, সমালোচনা করে থাকে। এবারের নির্বাচন নিয়ে বর্তমান সরকার যখন অনেক বেশি উচ্চাশা প্রকাশ করেছে এবং ইতিহাসের সেরা নির্বাচন করতে চাইছে সরকার, এবং সরকার বারবার এটা বলে বলে মুখে ফেনা তুলেছে যে ইতিহাসের সেরা নির্বাচন হবে, তখন নির্বাচনের আগের রাতে ভয়াবহ সব চিত্র উঠে আসছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ভিডিও চিত্র চলে আসছে সামনে এবং সেই ঘটনাগুলোর ব্যাপারে সবথেকে বেশি অভিযোগের তীর যাচ্ছে জামাত ইসলামের বিরুদ্ধে। কি হচ্ছে, কেন দিনের ভোট, কালকে সকাল থেকে যে ভোট, সেই ভোট কেন আজকে রাতেই করে নেয়ার ব্যবস্থা হচ্ছে? ঢাকা এবং নারায়ণগঞ্জের দুটি ভিডিও আমাদের হাতে এসেছে, যেগুলো ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন খবর উঠে আসছে, যেগুলোতে স্পষ্ট আমরা দেখছি যে একটা মিডিয়া রেভুলেশন হতে চলেছে জামাতের বিরুদ্ধে, এবং জামাতের খুঁটিনাটি সব খবর নির্বাচনের আগের দিনে, আগের রাতে যেন গণমাধ্যম সেগুলো প্রকাশ করতে মরিয়া হয়ে উঠেছে। তাহলে কি শেষ মুহূর্তে এসে জামাত বাংলাদেশের মিডিয়ার উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলল এবং সেই কন্ট্রোলটা পুরোটাই চলে গেল বিএনপির হাতে? চলুন একটু বুঝে দেখি, জেনে দেখি যে রাতের ভোট, দিনের ভোট রাতে হওয়ার যে মেকানিজম, রাতে করার যে মেকানিজম, সেই মেকানিজমের কি কি ভিডিও চিত্র আসলো, অন্যান্য গণমাধ্যমই বা কি বলছে, বিভিন্ন জায়গায় গ্রেপ্তার, কারাদণ্ড, এই খবরগুলো আসছে। এবং ঢাকায় দুটি জায়গায় এই ঘটনা অলরেডি ঘটেছে, নারায়ণগঞ্জে একটি জায়গায় ঘটেছে, দেশের বিভিন্ন জায়গা থেকে এই খবরগুলো আসছে। একটু আলোচনা করে, পর্যালোচনা করে দেখি এবং ভিডিওগুলো দেখে বোঝার চেষ্টা করি কি হচ্ছে আজকে রাতে। দর্শক, বলছিলাম দিনের ভোট রাতে করার ঘটনার জন্য আমরা সব থেকে বেশি সমালোচনা করি আওয়ামী লীগ সরকারের 2018 নির্বাচনকে আমরা বিতর্কিত নির্বাচন বলি, কিন্তু এবার 2026-এর নির্বাচনকে অনেক বেশি আশা, অনেক বেশি প্রত্যাশার পারদ যখন তোলা হয়েছিল, তখন এই নির্বাচনও বিতর্কিত হওয়ার মুখে পড়েছে। অন্তত দুইটা ভিডিও চিত্র সেই ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে। সেটা আবার খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা 6 আসনে একটি ঘটনা ঘটেছে জুবিলি স্কুলে কেন্দ্রে, এবং নারায়ণগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে একটি ঘটনা ঘটেছে। ঢাকা 6 আসনে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা আপনারা একটু তার ভিডিও ফুটেজ দেখে নিতে পারেন। বেশ কিছু ভিডিও, সংক্ষিপ্ত এবং মানে বড় লাইভ, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। সেখান থেকে আপনারা দেখে আসুন সেখানে কি হচ্ছে। সেখানে আনসারদের সহযোগিতা নিয়ে নির্বাচনের প্রিজাইডিং অফিসারের যে রুম, যেখানে ব্যালট পেপার, ব্যালট বাক্স রয়েছে, সেখানে ঢুকে মেকানিজমের চেষ্টা করছিল জামাত নেতারা, সেই অভিযোগ উঠেছে। দেখে আসুন। পুলিশের উপস্থিতি থাকা অবস্থায় তারা এখানে এসে দেখেন কি অবস্থা করতেছে। কেন আমাদেরকে শিখান আপনারা নির্বাচন এখনই শুরু করে দিয়েছেন নাটক। এই যে চিত্র দেখলাম, যেটা ঢাকা 6 আসনে, ঢাকা 6-এর মতো এত গুরুত্বপূর্ণ একটা আসনে বলা হচ্ছে জুবিলি স্কুলের একটা জুবিলি স্কুল কেন্দ্রের এই ঘটনাটা, এবং সেখানে পুলিশকে, ভ্রাম্যমাণ টহল পুলিশ এই ঘটনার পরে সেখানে যায় এবং পুলিশ অভিযুক্তদের সেখান থেকে বের করে দেয়। কিন্তু তারা কেন এখানে ঢুকে পড়লো, কি উদ্দেশ্য তারা ছিল, যেখানে ব্যালট পেপার, ব্যালট বাক্স নিরাপদে থাকার কথা, সেখানে একটা রাজনৈতিক দলের নেতারা ঢুকে কি করছিল, কি উদ্দেশ্য ছিল, সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ব্যাপার ঘটলো কিনা এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। এই ঘটনা নিয়ে আলোচনা যখন শুরু হচ্ছিল, ঠিক তখন আমরা দেখলাম যে নারায়ণগঞ্জের একটি আসনে এরকম ভিডিও এসেছে, যেখানে আমরা দেখছি যে সেখানে গণভোটকে প্রভাবিত করার একেবারে স্পষ্ট প্রক্রিয়া চলছিল।
ভিডিওটা দেখে আসুন। অনুকূলটা কেন্দ্রে জামাতের আমির সাবেক আমির প্রিজাইডিং অফিসার পারে ভোট শুরুর আগেই সে সব কাজ কমপ্লিট করে রাখছে। রাতে সিল মারার জন্য সব প্রস্তুতি নিয়েছে ধনকুণ্ডাতে। সেখানে আমরা দেখছি গণভোটের ব্যালট, সেই গণভোটের ব্যালট বাইরে বের করা হয়েছে, অনেকগুলো ব্যালটের খাতা বের করা হয়েছে, সিল বের করা হয়েছে এবং যারা এই ব্যাপারটা হাতে নাতে ধরেছে সেই হাতে নাতে ধরার পরে তারা অভিযোগ করছে যে এখানে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার মেকানিজম শুরু হয়েছিল, তারা হ্যাঁ ভোটে সিল দিয়ে গণভোটে জেতার ব্যবস্থা করছিল এবং নিশ্চিত করেই যারা ধরেছে এই ব্যাপারটা যারা ধরেছে তারা বিএনপির পক্ষের লোক এবং বিএনপির পক্ষের লোক যখন ধরেছে গণভোটের ব্যাপারে জামাত হ্যাঁ ভোট দিতে চাইছে, সেটাকে তো বিএনপির সাধুবাদ জানানোর কথা যে গণভোটে তো বিএনপির তো হ্যাঁ ভোটই দেওয়ার কথা। তারেক রহমান তো একটা জনসভায় হ্যাঁ ভোট দিতে বলেছেন। আদৌ কি তাই? আদতে ব্যাপারটা হচ্ছে নির্বাচনে যেটা ঘটবে সেটা হচ্ছে যে আজকে নির্বাচনের আগের রাতে আমি অনেক বিএনপি নেতাকর্মীর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং তাদের মনোভাব জানার চেষ্টা করেছি। তারা কোনোভাবেই এটা ওপেনলি বলবে না, কিন্তু তাদের কথাই, তারা সরাসরি বলেনি কিন্তু তাদের কথাই মনে হয়েছে যে শেষ পর্যন্ত তাদের এবং তাদের প্রভাব গণভোটের ব্যাপারে যেটাতে যাবে সেটা হচ্ছে না ভোট। এই যে হ্যাঁ ভোটকে মানে মেকানিজমের মাধ্যমে প্রতিষ্ঠিত করা, একটা কেন্দ্র থেকে যখন এরকম ভিডিও চলে আসলো তখন কি এরকমটা মনে হতে পারে যে এর পেছনে সরকারেরও এক ধরনের সমর্থন রয়েছে? তা না হলে একটা ভোট কেন্দ্রে এতগুলো ব্যালট পেপার বের করে রাতে, তাও আবার অনেক রাতে না, রাতে 8টা-9টার দিকে এই মেকানিজম করতে যাওয়া, এই ব্যাপারগুলো কতটা সম্ভবপর যদি সেখানে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমর্থন না থাকে? সেই প্রশ্ন আসছে। সেই প্রশ্ন যখন আসছে তখন অনেকগুলো প্রশ্নের মধ্যে আমরা মানে নারায়ণগঞ্জের যেটা বলছিলাম সেই ঘটনাটা ঘটেছে মানে গণভোটকে প্রভাবিত করার সিদ্ধিরগঞ্জ ধুনকুন্দ্রা কেন্দ্রে, এই কেন্দ্রে এই ঘটনাটা ঘটেছে। এছাড়া আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ঢাকার মিরপুরে একটি খবর এসেছে, একটা ছবি অলরেডি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেই ছবিটা দেখুন, 2 জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে খবরে বলা হচ্ছে ঢাকার মিরপুরে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ ও ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের দায়ে জামাতের দাঁড়িপাল্লা মার্কার 2 জন এজেন্টকে 2 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অলরেডি 2 জনকে 2 বছর কারাদণ্ড দিয়ে দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক আজকে এই কারাদণ্ড দিয়েছেন। যাদেরকে দিয়েছেন তারা হলেন মেহেদি হাসান খাদেম, তার বয়স 32 বছর, আরেকজন রাইহান হোসেন 23 বছর বয়স। আদালত সূত্র বলছে এই 2 এজেন্ট কেন্দ্রের পোলিং অফিসার মোসাম্মদ সুমনা ইসলাম সহকারী শিক্ষিকা এর সহায়তায় ভোট কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন তারা। এই ঘটনায় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 73-এর 2B অনুযায়ী প্রত্যেককে 5,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 15 দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে দায়িত্ব অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পোলিং অফিসার মোসাম্মদ সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্থানীয় জামাত ইসলামীর 6 নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদকের স্ত্রী বলে জানা গেছে। তার মানে যে খবরগুলো গণমাধ্যমে আসছে সেই খবরগুলো কেন যেন সব কিছুই জামাতের বিরুদ্ধে চলে যাচ্ছে। জামাতের বিরুদ্ধে যখন চলে যাচ্ছে তখন এটাকে কিভাবে দেখা যায়? আবার গণমাধ্যমে যে খবরগুলো মানে ভয়াবহ যে খবরগুলো আসছে সেই খবরগুলোর 2টো খবর আপনাকে দেখাতে চাই। সেটা হচ্ছে সময় টেলিভিশন এবং প্রথম আলোর। সময় টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখুন, সেখানে বলা হচ্ছে ঝিনাইদহ 4 আসন দাঁড়িপাল্লার এজেন্টদের স্বাক্ষরিত 23টি রেজাল্ট শিট জব্দ, অর্থাৎ ভোটের আগেই রেজাল্ট শিট তৈরি করে ফেলা হয়েছে এবং এজেন্টদের স্বাক্ষরও নিয়ে রাখা হয়েছে। এই রেজাল্ট শিট ব্যবহার করা হতে পারে ফাইনালি, সেই আশঙ্কায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 23টি রেজাল্ট শিট
23টি রেজাল্ট শিট নিশ্চিত করেই 23টি কেন্দ্রে, তার মানে পুরো ভোটকে, পুরো আসনের এই ভোটকে, ঝিনাইদহ 4 আসনের এই ভোটকে প্রভাবিত করার চেষ্টা। যেখানে ঝিনাইদহ 4 আসনে বিএনপির প্রার্থী, আলোচিত গণ অধিকার পরিষদ থেকে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান, তিনি ওখানে বিএনপির প্রার্থী। এদিকে প্রথম আলো বলছে, শরীয়তপুরে জামাতের নির্বাচনী কার্যালয় থেকে 7 লাখ টাকা উদ্ধার, পোলিং কর্মকর্তার কারাদণ্ড। পোলিং অফিসারকে কারাদণ্ড দেয়া হয়েছে। এই যে ব্যাপারগুলো চলছে, এই ব্যাপারগুলো কোনোটাই মানে মিডিয়া কেন যেন আমার মনে হয়েছে যে গত 1 মাসে মিডিয়াতে, এর আগেও একবার আমি আরেকটা ভিডিওতে বলেছি যে গত 1 মাস ধরে এবং নির্বাচনের তফসিল ঘোষণার পরে এবং আরও যদি স্প্রেডলি বলি তাহলে শেখ হাসিনা সরকার পতনের পরে মিডিয়াতে আমরা জামাতের প্রাধান্য দেখেছি, জামাতের এক ধরনের আধিপত্য দেখেছি। হঠাৎ করে নির্বাচনের আগের দিন এসে, আগের রাতে এসে মনে হচ্ছে যে মিডিয়া অ্যাক্টিভিটিস পুরোটাই জামাতের বিপক্ষে চলে গেল। এই যে অভিযোগগুলো আসছে, এই অভিযোগগুলো কালকে নির্বাচনে ভয়াবহ প্রতিক্রিয়া তৈরি করবে এবং নির্বাচনে যদি মানে ধরা যাক যে বিএনপি হেরে গেল, তাহলে নিশ্চিত করে এই অভিযোগগুলোই বিএনপি সামনে নিয়ে আসবে, সামনে নিয়ে এসে বলবে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হয়েছে, যেটা বিএনপির মিডিয়া উইং থেকে মাহাদি আমিন একাধিকবার দাবি করেছেন যে জামাত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে। যদিও বিএনপি মহাসচিব যার পর নাই খুশি হয়ে বারবার বলেছেন এবারের নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো মানে আশঙ্কা নেই, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, এরকম বক্তব্য তার মুখ থেকে আমরা পেয়েছি, যার উদাহরণ নির্বাচনের আগের রাতে আমরা দেখছি। দর্শক, এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।